কালকে ঢাকা বন্ধ থাকবে। লিডার আসছে। ওকে। সো আজকে আমাদের আমি বলেছি আজকে আমরা দুইটা টপিক পড়বো, একটা হচ্ছে ইনডেফিনাইট, একটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, আর একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো ইন্টারোগেটিভ প্রোনাউন কোনগুলা? যেগুলো আমরাকে ডাব্লিউ এইচ কোশ্চেন বলি, সেগুলো সাধারণত ইন্টারোগেটিভ অথবা রিলেটিভ অথবা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তো আজকে আমাদের পড়ালেখার বিষয় হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, যেটা আমাদের শিটে আছে, বাট এখানে আমরা একটু বেসিক ব্যাপারে আলাপ করব। দেখা যায় কিনা দেখবেন, এটা খুব মনোযোগ দিয়ে দেখবেন, কারণ জিনিসটা অনেক কিছুই জানার আছে। সো এর মধ্যে আছে হু, হুম, হুস, হুইস, হোয়াট। ঠিক আছে? হু, হুম, হুস, হুইচ, হোয়াট। আশা করি এগুলো আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। ছোটবেলা থেকে আমরা এগুলো পড়ছি যে কিভাবে আমাদের প্রশ্ন করার জন্য এগুলো ব্যবহার করতে হয়, রাইট? প্রশ্ন করার জন্য সাধারণত এই প্রোনাউনগুলো ব্যবহৃত হয়। ঠিক আছে? এখন ইংরেজিতে দুই ধরনের ডাব্লিউএস ওয়ার্ড রয়েছে। দুই ধরনের না, ডাব্লিউএস ওয়ার্ডগুলো মূলত, যেহেতু এটা মানে প্রোনাউন, এটা তাহলে কয় জায়গায় ব্যবহৃত হতে পারে? চার জায়গায় ব্যবহৃত হতে পারে। যেহেতু এটা প্রোনাউন, আমরা সাধারণত সবসময় এটা বাক্যের শুরুতে দেখি। আমরা কোথায় দেখি সাধারণত? বাক্যের শুরুতে দেখি। একটা জিনিস মনে রাখতে হবে, ডাব্লিউএস ওয়ার্ড সাধারণত বাক্য বা ক্লজের শুরুতে বসে। সাধারণত, মানে এটার ব্যতিক্রম হতে পারে, ঠিক আছে? শুরুতে বসে, তাই সে বাক্যে যে কাজই করুক না কেন, এগুলো আপনারা নোট করে রাখবেন, কারণ এগুলো শিটে থাকবে না। যে কাজই করুক না কেন, কারণ আপনারা জানেন যে প্রোনাউন কয়টা কাজ করতে পারে? চারটা। ওয়ান সাবজেক্ট, SUB, টু অবজেক্ট, কমপ্লিমেন্ট, ফোর অবজেক্ট অফ প্রেপোজিশন, ব্রেভ। ওকে। সো ডাব্লিউএস ওয়ার্ড সাধারণত বাক্য বা ক্লজের শুরুতে বসে, তাই বাক্যে যে কাজই করুক না কেন। অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ড কিন্তু একই বাক্যে সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে। সাধারণত আমরা বাক্যের শুরুতেই এটাকে দেখে থাকি। তো ধরেন আমরা এরকম একটা বাক্য, যে হোয়াট ডু ইউ ওয়ান্ট। ঠিক আছে? হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা হচ্ছে আমাদের একটা প্রশ্নবোধক বাক্য, তুমি কি চাও, তাই না? হোয়াট ডু ইউ ওয়ান্ট, এরকম বাক্য আমরা প্রায়ই দেখে থাকি। এখন আমার প্রশ্ন হচ্ছে, বলেন তো এই বাক্যে হোয়াট সাবজেক্ট নাকি অবজেক্ট নাকি অন্য কিছু? বলেন তো এই বাক্যে কি এটা? বাকিটা বলেন, দুইজন শুনতেছি। সাবজেক্টে অনেকে বলছেন, কেউ অবজেক্ট বলছেন, কেউ সাবজেক্ট বলছেন, কেউ অবজেক্ট বলছেন। দেখি বাকিদের আনসার দেখি। মাত্র দুইজন ক্লাসে স্টুডেন্ট আছে, বাকিরা ঘুমায়। একজন বলে প্রোনাউন। প্রোনাউন তো আমরা সবাই জানি। নট এট অল। আমরা একটু যদি খেয়াল করি যে একটা বাক্যের সাধারণ গঠনটা হচ্ছে, একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের সাধারণ গঠন হচ্ছে, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাধারণ গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্ব। অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট মানে সাধারণ গঠন কি? একটা সাবজেক্ট থাকবে, তারপরই ভার্ব থাকবে। অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব। অর্থাৎ এই ভার্ব বলতে ভার্ব ফ্রেজও থাকতে পারে। ভার্ব ফ্রেজ কি জিনিস? যদি একই বাক্যে একটা অক্সিলারি ভার্ব থাকে এবং একটা প্রিন্সিপাল ভার্ব থাকে, তাহলে দুইটা মিলে কি? ভার্ব ফ্রেজ। যেমন আই ওয়েন্ট অ্যান্ড আই ওয়াজ গোয়িং। তাহলে আই ওয়েন্টে ওয়েন্ট কি? ভার্ব। ঠিক আছে? আর ওয়াজ গোয়িং কি? একের অধিক শব্দ হলে কি হয়? ঠিক আছে, এটা হচ্ছে ভার্ব ফ্রেজ। তো সাবজেক্ট প্লাস ভার্ব বলতে সাবজেক্ট প্লাস ভার্ব অথবা ভার্ব ফ্রেজ।
ভার্বাল ফ্রেজ না, ভার্বাল ফ্রেজ ইজ ডিফারেন্ট থিং, সো ইটস ভার্ব ফ্রেজ। ওকে, ফ্রেজ বানান না, কামরুল ইসলাম, ফ্রেজ বানানটা শিখতে হবে। ওকে, তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার জানি, সাবজেক্ট প্লাস ভার্ব। ওকে, এখন আমরা যদি একটু খেয়াল করি, তুমি কি চাও এর ইংরেজি কি? ইউ ওয়ান্ট হোয়াট, রাইট? একটু খেয়াল করেন, আমাদের মূল বাক্যটা কিন্তু এরকম হওয়ার কথা। তুমি কি চাও এর ইংরেজি কি? ইউ ওয়ান্ট হোয়াট, রাইট? মানে আমরা যদি অ্যাসার্টিভে চিন্তা করি, প্রশ্নবোধক স্ট্রাকচারে না যাই, ইউ ওয়ান্ট হোয়াট, তাহলে আমরা প্রথমে পেয়েছি যে ডাব্লিউইজ ওয়ার্ড সাধারণত বাক্যের শুরুতে বসে, কিন্তু এই বাক্যে আসলে ডাব্লিউইজ ওয়ার্ডটা কোথায় বসেছে একটু খেয়াল করেন তো, অবজেক্টের জায়গায়। আপনি যদি এটাকে অ্যাসার্টিভ করে লিখতেন, মূল স্ট্রাকচারে লিখতেন, তাহলে এটা কি হতো? ইউ ওয়ান্ট হোয়াট। কিন্তু আমি সূত্র আকারে কি বলেছি? বলেছি যে ডাব্লিউইজ ওয়ার্ড বাক্যে যে কাজই করুক না কেন, ওয়েদার ইট ইজ অবজেক্ট, ইট ইজ সাবজেক্ট, ইট ইজ কমপ্লিমেন্ট অর এনিথিং, ও বাক্যের শুরুতে বসবে, কাজ যেটাই করুক না কেন। কথা ক্লিয়ার না, ভেজাল আছে? তাহলে আমাদের এখন ওয়ার্ডটাকে সামনে নিয়ে আসতে হবে অ্যাকর্ডিং টু রুল, রাইট? হোয়াট ইউ ওয়ান্ট, ক্লিয়ার? এইবার নিয়মটা হচ্ছে ডাব্লিউইজ ওয়ার্ড যদি সাবজেক্টের কাজ না করে, ধীরে ধীরে শিখবেন, এখানে কিন্তু অনেক জটিল গ্রামার একটু পরে হাজির হবে। ডাব্লিউইজ ওয়ার্ড যদি সাবজেক্টের কাজ না করে অন্য কোনো কাজ, অন্য কোনো বলতে অন্য তিনটা কাজ, ঠিক আছে, অন্য কোনো কাজ করে, সেটা যে কোনো ডাব্লিউইজ ওয়ার্ড, এটা ইন্টারোগেটিভ প্রোনাউন হইতে হবে এমন কোনো কথা না, অন্য কোনো কাজ করে, তাহলে মূল সাবজেক্ট, মেইন সাবজেক্ট এর আগে, মেইন সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব, ভার্ব বসাতে হবে। আমরা সাধারণত জানি যে আমরা যখনই ইন্টারোগেটিভ প্রোনাউনের কথা বলি বা ডাব্লিউএস ওয়ার্ডের কথা বলি, একটা অক্সিলারি ভার্ব মানে কি সাবজেক্টের আগে আসে, তাই না? আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার বলতে ওটাই বুঝাই, তাই না? আই গো দেয়ার, ডু আই গো দেয়ার, এই যে দেখেন আমরা আই গো দেয়ার, একদম ইজি ইজি বাক্য দিলাম, গো দেয়ার। তো আমরা এটা ইন্টারোগেটিভ কিভাবে করি? এই যে গো এর ভেতর থেকে ডুটা বের করে আনি, তাই না? মনে আছে আমরা কখন কিভাবে এটা পাই? এটা প্রেজেন্ট ফর্ম, একটা প্রেজেন্ট ফর্মের ভেতরে কি থাকে? ডু অথবা ডাস থাকে, সেই আগে আমি বলে দিয়েছি। কিন্তু পাস্ট ফর্মের ভেতরে কি থাকে? ডিড প্লাস প্রেজেন্ট ফর্ম, রাইট? ডু আই গো দেয়ার। তারপর দেখেন আই ওয়েন্ট দেয়ার, তাহলে কি হবে? ওয়েন্টের ভেতরে কি কি আছে? ডিড আই গো দেয়ার, গো প্লাস ডিড ইজ ইকুয়াল টু ওয়েন্ট, মনে আছে? খুবই ইজি। এটা হচ্ছে যে মানে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স একটা ইয়েস নো কোশ্চেন হয়, আরেকটা হচ্ছে একটা ইয়েস নো কোশ্চেন হয়, আর একটা ব্রড আনসার হয়, যেটা ইয়েস নো না, যেটার আনসারে কোনো একটা নাউন আসবে অথবা নাউন ফ্রেজ আসবে, ঠিক আছে? যেহেতু নাউন ফ্রেজ আসবে এই জন্য এটা প্রোনাউন, হোয়াটের জায়গায় কোনো কিছু আসবে, হোয়াট ডু ইউ ওয়ান্ট, আই ওয়ান্ট আ পেন, তাহলে এই পেনের পরিবর্তে আমরা হোয়াট ব্যবহার করছি, রাইট? আনসারে একটা নাউন আসবে, দ্যাটস ইট, হোয়াট এভার। তাহলে ডাব্লিউএস ওয়ার্ড যদি সাবজেক্টের কাজ না করে অন্য কোনো কাজ করে, তাহলে মেইন সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আসবে। কিভাবে? এই যে যেমন এইভাবে এখানে আসলো। তো দেখেন, হোয়াট ইউ ওয়ান্ট, এই বাক্যে হোয়াট সাবজেক্ট নাকি অবজেক্ট? কি ছিল আসলে? আমরা যদি একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো এই বাক্যে হোয়াট ছিল একটা অবজেক্ট, কারণ ওয়ান ভার্বটা কি? ট্রানজিটিভ ভার্ব, রাইট? কি চাও, হোয়াট ইউ ওয়ান্ট, তার মানে এখানে একটা কি ব্যবহৃত হবে? ডু। এই যে ইউ এর সাবজেক্টের আগে অক্সিলারি চলে আসবে, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা হচ্ছে আমরা সবাই জানি।
কিন্তু দেখেন আমরা এরকম বাক্যও দেখবেন, হু কেম, হু কিলড হিম, হু স্টোল দ্য পেন। দেখেন তো ডাব্লিউ ইজ ওয়ার্ড আছে, কিন্তু কোনো অক্সিলারি ভার্ব আছে নাকি সামনে? আছে? একটু খেয়াল করেন। হু ম্যারিড, রাইট। হু নকড, হু ইজ নকিং, হু ইজ নকিং দ্য ডোর। দেখেন তো এখানে কোনো অক্সিলারি আগে আছে? এটা দেখে একদম অ্যাসার্টিভ সেন্টেন্স মনে হচ্ছে, আপনি যদি ফুল স্টপ মারতেন তাহলে এটা অ্যাসার্টিভ হয়ে যাইতো। হু ইজ নকিং এট দ্য ডোর। ইন্টারেস্টিং না? এই বাক্যে কিন্তু ডাব্লিউ ইজ ওয়ার্ডটা নিজেই সাবজেক্ট। তাহলে ডাব্লিউ ইজ ওয়ার্ড যদি নিজেই সাবজেক্ট হয় তাহলে স্ট্রাকচার হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো, কোনো অক্সিলারি দরকার নেই। কি বলেছি? ডাব্লিউ ইজ ওয়ার্ড যদি নিজেই সাবজেক্ট হয় তাহলে অ্যাসার্টিভের মতো লিখতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো করে বাক্য লিখতে হবে। ওকে, সবই বুঝলাম। বুঝে আমার লাভ কি হলো? বুঝে অনেক লাভ আছে। দেখেন, ধরেন আপনার পরীক্ষায় প্রশ্ন আসলো হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটাকে আমাকে প্যাসিভ করতে হবে। ওকে, প্যাসিভ করতে হবে। আমি বলছি যে ডাব্লিউ ইজ ওয়ার্ড যদি সাবজেক্ট ব্যতীত অন্য কিছু হয়, কি বলেছি? ডাব্লিউ ইজ ওয়ার্ড যদি সাবজেক্ট ব্যতীত অন্য কিছু হয় তাহলে আমরা আগে বাক্যটাকে অ্যাসার্টিভে লিখে নিব। ঠিক আছে? কি করব আগে? অ্যাসার্টিভে লিখে নিব। তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটার আমরা অ্যাসার্টিভে লিখলে কি হবে? ইউ ওয়ান্ট হোয়াট, রাইট? মানে অ্যাসার্টিভ স্টাইলে, আমি অ্যাসার্টিভ করতে বলি নাই, অ্যাসার্টিভ স্ট্রাকচারে লিখবো। ঠিক আছে? এটা কিন্তু অ্যাসার্টিভ করছি না আমরা, কারণ অ্যাসার্টিভ করলে এটার মিনিং লিখতে হবে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, আই ওয়ান্ট আ পেন। সো আনসার দিলেই হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু আমি এরকম লিখবো যে ইউ ওয়ান্ট হোয়াট, আমরা অ্যাসার্টিভ স্ট্রাকচারে লিখবো। এবার দেখেন, প্যাসিভ করি আমরা। ইউ ওয়ান্ট হোয়াট, প্যাসিভ করেন, অবজেক্ট সাবজেক্ট হবে, রাইট? হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, দেখেন হয়ে গেছে প্যাসিভ। কত মজা না? মানে তাকে নিজের জায়গায় আমরা পাঠিয়ে দিয়েছি। হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। কিন্তু আপনি দেখেন হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটাকে প্যাসিভ করতে গেলে আপনার অনেক ভাবা লাগবে, কোথারটা কোথায় দিব। তাই না? আমরা জটিল জিনিস সহজ করে ফেলেছি। ওকে, এবার দেখি আমরা একই বাক্য দেই, হুম ডু ইউ ওয়ান্ট। তাহলে আমার কাজ কি আবার? দেখেন, ইউ ওয়ান্ট হুম, এখানে হুম আমরা কেন ব্যবহার করেছি বোঝা গেছে? কারণ হুম কিন্তু অবজেক্টে আছে। যদি সাবজেক্টে থাকলো তাহলে আমরা কি লিখতাম? হু ডু ইউ ওয়ান্ট, রাইট? দেখেন এখানে আসলে হুম কিন্তু অবজেক্টের জায়গায় আছে, সো আমরা ওকে মূল জায়গায় ফেরত দিব। যে যে জায়গায় ছিল ওখানে ফেরত দিব, কারণ হুমের আসল জায়গা কোনটা? ইউ ওয়ান্ট হুম, রাইট? আমরা মূল বাক্যে লিখে ফেললাম। দেন আমরা আবার প্যাসিভ করব, প্যাসিভ করব। দেখেন তাহলে হুম কি হবে? হু হবে। হু ইজ ওয়ান্টেড বাই ইউ। অনেক কঠিন? অনেক সহজ কিন্তু। হু হইল কেন?
তো হুমের সাবজেক্ট ফর্ম কি ভাই? আমরা যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করি বা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তখন অবজেক্ট কি হয়? সাবজেক্ট হয়ে যায়। তো হুমকে যদি আপনি সাবজেক্ট হিসেবে ব্যবহার করেন তাহলে কি হয়ে যাবে? হু হয়ে যাবে। হু, হুম, হুস, তিনটা ফর্ম। হুমের সাবজেক্ট ফর্ম হচ্ছে হু, হু এর অবজেক্ট ফর্ম হচ্ছে হুম, ঠিক আছে? তো যেহেতু আমরা অবজেক্টকে সাবজেক্ট করি প্যাসিভ করার সময়, সেই হিসেবে আমরা হুমকে হু করেছি। হু ইজ ওয়ান্টেড বাই ইউ। তার মানে হচ্ছে যদি ডাব্লিউ ইজ ওয়ার্ডে ওয়ার্ড ব্যবহৃত হয় এবং অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আসে, তাহলে আপনার প্রধান কাজটা কি? প্রধান কাজটা হচ্ছে যে অক্সিলারি ভার্বটাকে, ডাব্লিউ ইজ ওয়ার্ডটাকে তার জায়গায় পাঠিয়ে দেওয়া। ধরেন এরকম একটা প্রশ্ন আছে, যদিও এটা আপনার মানে ইন্টারোগেটিভ প্রোনাউনের সাথে রিলেটেড না, এটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। হাউ ডিড ইউ ডু দ্যাট? ধরেন এরকম একটা বাক্য দিল আপনাকে প্যাসিভ করতে, তখন আপনি কি করবেন? সেম, হাউটা আসলে কোথায় আছে? অ্যাডভার্বের জায়গায়, রাইট? হাউ ডিড ইউ ডু দ্যাট। অর্থাৎ আমরা যদি বাক্যটাকে দেখি তাহলে এখানে মূল সাবজেক্টকে ইউ, তাহলে আমরা বাক্যটাকে লিখবো ইউ ডিড দ্যাট হাউ। দেন কি করব? হাউ ইজ দ্যাট ডান বাই ইউ। ওকে। ও আচ্ছা, ওয়াজ রাইট। সরি সরি সরি। হাউ ওয়াজ দ্যাট ডান বাই ইউ, রাইট। সো এটা হচ্ছে নিয়ম যে ডাব্লিউএস ওয়ার্ড যদি সাবজেক্ট ব্যতীত অন্য কিছু হিসেবে ব্যবহৃত হয় তাকে নিজের জায়গায় ফেরত পাঠিয়ে পাঠিয়ে আমরা কি করতে পারি? আমরা প্যাসিভ করতে পারি। তাহলে আমাদের কোনো রকম জটিলতা ফেস করা লাগবে না, আমরা বুঝতেই পারবো যে কোনটা কোথায় বসবে। ওকে। কারণ হচ্ছে, হ্যাঁ, এখন আমরা যে এর আগে বলেছি যে ডাব্লিউএস ওয়ার্ড সাধারণত বাক্য বা ক্লজের শুরুতে বসে, তাই বাক্যে সে যে কাজ করুক না কেন, এটা জেনে আমার কি লাভ? ধরুন প্রশ্নটা এরকম পড়ছে, হু স্টোল দ্য পেন। এখানে কিন্তু জটিলতা আছে। দেখেন, হু স্টোল দ্য পেন, আমরা এটাকে কি করব? প্যাসিভ করব। এটা সবচেয়ে কঠিন প্যাসিভ। আর অনেক সহজ। দেখেন, হু স্টোল দ্য পেন, তাহলে এটা অলরেডি অ্যাসার্টিভ স্টাইলে আছে, তাই না? আমাদেরকে, আমরা অ্যাসার্টিভ স্টাইলে এটা প্যাসিভ করব। এটা অলরেডি অ্যাসার্টিভ স্টাইলে আছে, আমরা কি করে বুঝবো? প্রথমে সাবজেক্ট আছে, তারপর ভার্ব আছে, দেখেন কোনো অক্সিলারি নাই। ডাব্লিউএস ওয়ার্ড যদি নিজে সাবজেক্ট হয় তাহলে কোনো অক্সিলারি দরকার নাই, ওটা অ্যাসার্টিভ স্টাইলেই হবে। সো আমরা অ্যাসার্টিভ স্টাইলে করলাম। দ্য পেন ওয়াজ স্টোলেন বাই, হু কি হয়ে যাবে? বাই হুম, একদম সহজ সলিউশন। এখন ঘটনা তো ঘটে গেছে। ঘটনা আমরা জানি যে ডাব্লিউএস ওয়ার্ড কখনোই কোথায় বসে না? বাক্যের শেষে বসে না। সে সবসময় বাক্যের কোথায় বসে? শুরুতে বসে, রাইট। এবং এই বাক্যে হুম আসলে কি? এই বাক্যে হুম কি সাবজেক্ট? আমরা যে বাক্যটা আমরা তৈরি করেছি, মানে দ্য পেন ওয়াজ স্টোলেন বাই হুম, এই বাক্যে হুম কি সাবজেক্ট? ইয়েস অর নো? তাহলে ডাব্লিউএস ওয়ার্ড সাবজেক্ট ব্যতীত অন্য কিছু হলে কি হয়? অক্সিলারি ভার্ব কোথায় আসে? হুম ওয়াজ দ্য পেন স্টোলেন বাই। কই থেকে রুল পাইলাম? দেখেন, আমরা হুমটাকে যখনই সামনে নিয়ে গেছি তখন আমাকে কি করতে হবে বলেন তো? অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে নিয়ে যেতে হবে। কারণ আমরা কি বলেছি? ডাব্লিউএস ওয়ার্ড যদি সাবজেক্টের কাজ না করে অন্য কোনো কাজ করে তাহলে মেইন সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসাতে হয়। তো
তো আমরা যখন হুকে প্যাসিভ করছি তখন হুম হয়ে যাচ্ছে, অবজেক্ট হয়ে যাচ্ছে। আবার অবজেক্ট যখন সামনে চলে যাচ্ছে তখন কিন্তু ওয়াজটা সামনে নিয়ে যেতে হবে। অর্থাৎ দি পেন ওয়াজ স্টোলেন বাই হুম, যখনই আমরা হুমকে সামনে নিচ্ছি ওয়াজটা দি পেনের আগে চলে যাচ্ছে। তাহলে হুম ওয়াজ দ্য পেন স্টোলেন বাই। বুঝাতে পেরেছি? তারপরের নিয়মটা হচ্ছে যে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড এর পূর্বে প্রেপোজিশন থাকে তাহলে তাকে যেখানেই ব্যবহার করেন না কেন প্রেপোজিশন সহ সহই ব্যবহার করা শ্রেয়। না করলেও সমস্যা নেই, মানে আমি যেভাবে আনসার লিখছি এটাও কারেক্ট। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? বাই হুম ওয়াজ দ্য পেন স্টোলেন। ঠিক আছে? কথা ক্লিয়ার না ভেজাল আছে? কত কঠিন তাই না? কঠিন জিনিস আমি সহজ করে দিছি। আগে আমি বলছি অ্যাসার্টিভ স্টাইলে করতে হবে, দেন আমি যে নিয়ম বলছি সেই নিয়মে সলিউশন করলে হয়ে যাবে। না হলে অনেক নিয়ম আছে যেটা হচ্ছে যে আপনি শর্টকাটে করতে পারবেন। কিরকম শর্টকাট? যে আপনাকে জানতে হবে যে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে প্যাসিভ করতে হয়। কিন্তু আমি এটাকে সরল করে দিয়েছি যে মূল বাক্যটা আসলে কিভাবে তৈরি হচ্ছে। হু স্টোল দ্য পেন মানে হচ্ছে দ্য পেন ইজ স্টোলেন বাই হুম। আমরা আগে অ্যাসার্টিভের রুল অনুযায়ী করলাম, করার পরে আমাদের যে মূল নিয়ম আছে ইন্টারোগেটিভের, ইন্টারোগেটিভের মূল নিয়মটা কি? ডাব্লিউএইচ ওয়ার্ড সবসময় আগে বসবে। এখন আগে বসা মানেই ধর আগে বসা নয়। ও যদি সাবজেক্ট মানে ব্যতীত অন্য কিছু হিসেবে আগে বসে তাহলে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কোথায় হয়? সাবজেক্টের আগে বসে। না ভাই, এখন তো একটু ইজি হবে, এটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। হ্যাঁ, ধরেন আপনি যখন প্রথম প্রথম প্রেম করছেন তখন একটা বিরাট ভাইব পাওয়া যায়, কিন্তু বিবাহ করিলে সবই চলে যায়। তো পরীক্ষার হলটা এরকমই আর কি। সো ইটস আ ম্যাটার অফ প্র্যাকটিস। ঠিক আছে? এই জন্য দেখবেন যে যারা একটু মানে দুষ্টু বালক টাইপের আছে তাদের হচ্ছে প্রেমের মার্কেটে দাম বেশি কেন? কারণ ওদের প্র্যাকটিসটা একটু বেশি আছে। তো এই জন্য ওরা আসলে সব জায়গায় অল টাইম এটার জন্য মানে প্রস্তুতি থাকেই, কিভাবে ফ্লার্ট করতে হবে হ্যান ত্যান সারাদিনই সে পারবে। কিন্তু আপনার প্রস্তুতি নেই, এই জন্য আপনার পাত্তা দিয়েও লাভ নাই, কারণ কিছুদিন পরে আপনার আর ভালো লাগবে না, আর মনে থাকবে না। এই যে হয়ে গেছে কাজ। এটা ট্রু ভাই। মাস্টার বই প্র্যাকটিস করতে পারেন অথবা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামে আছে। হ্যাঁ, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। আমি একই সাথে ইন্টারোগেটিভ বুঝালাম, একই সাথে কি বুঝালাম? ইন্টারোগেটিভেরও প্যাসিভ। তাহলে আমরা যে ডাব্লিউএস ওয়ার্ডটা ব্যবহার করি সেটা সাধারণত দুইটা জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয়। ডাব্লিউএস ওয়ার্ড না, ইন্টারোগেটিভ প্রোনাউন। ডাব্লিউএস ওয়ার্ড কিন্তু অনেকগুলো আছে, আপনাকে বুঝতে হবে যে ডাব্লিউএস ওয়ার্ডের ভেতরে এই পাঁচটা আছে। হু, হুম, হুজ, হুইচ, হোয়াট। এই পাঁচটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। বাকিগুলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ঠিক আছে? যেগুলো সময়, স্থান এবং কাজের ধরন, হাউ, ওয়েন, ওয়্যার, এগুলো হচ্ছে কিন্তু অ্যাডভার্ব, কারণ এগুলো উত্তর হিসেবে কি দেয়? অ্যাডভার্ব দেয়। অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ডগুলো উত্তর হিসেবে যেটা দিবে ও ওইটা। হু কেম, তাহলে উত্তরে কি বলবো? মুন্না কেম, তাই না? তাহলে উত্তরে কে আসতেছে? মুন্না। মুন্না কি নাউন না প্রোনাউন? নাউন। তাহলে হু এর পরিবর্তে আমরা কি পেয়েছি? একটা নাউন পেয়েছি। তাহলে হু নিশ্চিত কি? হু তাহলে নিশ্চিত প্রোনাউন। ক্লিয়ার? এখন আমি যদি বলি যে ওয়েন উইল ইউ কাম, তা আমি উত্তর বললাম যে অ্যাট 8।
p.m. তাহলে আমরা when এর পরিবর্তে কি পেয়েছি at 8 p.m. at 8 p.m. কি প্রিপজিশনাল ফ্রেজ, মানে হচ্ছে অ্যাডভার্ব, সময় বোঝাচ্ছে। তাহলে when এর আনসারে কি আসে, একটা সময় আসে, তাহলে when হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেনগুলো আনসারে যেটা আসবে, ডাব্লিউএস কোশ্চেন ওই অনুযায়ী তার পার্ট অফ স্পিচ নির্ণীত হবে। আমাদের এত জটিল করার কিছু নাই। হু হুম হুস হুইচ হোয়াট এটা মনে রাখলেই হবে। এটা যদি কোশ্চেন আকারে ব্যবহৃত হয় তাহলে কোশ্চেন আকারে যদি এটা ব্যবহৃত হয় তাহলে এটা কি হবে, তাহলে এটা ইন্টারোগেটিভ প্রোনাউন হবে। এই একই শব্দ আবার এই একই শব্দ আবার রিলেটিভ প্রোনাউন আকারে ব্যবহৃত হয়। কি কঠিন ব্যাপার। ওকে, লেটস টেক এ ব্রেক অ্যান্ড উইল বি ব্যাক আফটার 10 মিনিটস। কারণ কি, কারণ হচ্ছে আমরা টপিক সুইচ করব, সো এর মধ্যে আপনার 10 মিনিট ব্রেক নেওয়া বেটার হবে। বলেন যে মাত্রই ক্লাস শুরু হলো, এর মধ্যে আর ব্রেক দিয়ে দিল। কারণ আমাদের এই টপিক শেষ, আমরা নতুন যে টপিকে যাব এটার আগে আমরা ব্রেক নিলে বেটার হয়। ওকে, এক্সট্রা ইউ শুড নো। আপাতত মানে দেশের যে পরিস্থিতি, আমি তো ফেসবুকে যাওয়া বন্ধ করে দিছি, আপনারা হয়তো খেয়াল করছেন যারা ফেসবুকে আছেন। আই উইল বি ইনঅ্যাক্টিভ ফর ইয়ার। তো ফেসবুকে ঢুকলেই মানুষ মানে এখন কিছু বললেই মানুষজন মনে করে যে অমুক তমুকের দালাল, মানে দেশে তো আর সত্য কথা বলার এখন আর কোনো সুযোগ নেই। ফ্যাসিজম অ্যাট ইজ পিক। এটা ভিসা না পাইলে আর কি বলবো, দেখি এটা আমেরিকার ভিসা পেয়ে গেলেই বেঁচে যায়। He said, "What do you want?" He asked what I wanted. What do you want? এগুলো বলবেই না। এখন হচ্ছে যে আহ, থেমে থাকা যাবে না। একজন বলছে যে হাদির মতো হতেই হয়, তা আপনি ভাই ইউ উইল রিস্ক ইউর লাইফ। ভাই তো তার সর্বশেষ রিস্কও নিয়ে ফেলছে, তাই না? ইফ হোয়াট ইফ উই অল ডাই, মানে আপনারা চান আমরা আমরা জীবন দিয়ে দিয়ে আপনাদের বারবার নিরাপত্তা দিয়ে যাই, আর আপনারা বসে বসে আমাদের গালিগালাজ করেন। এটা আর হয় না। সো দেখেন, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, একটা জিনিস মনে রাখতে হবে যে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ সবসময় কি হবে, অ্যাসার্টিভ স্ট্রাকচারে হবে। সাবঅর্ডিনেট ক্লজ সবসময় কোন স্ট্রাকচারে হয়, অ্যাসার্টিভ স্ট্রাকচারে হয়। যেমন আমরা একটা কোশ্চেন পেলাম, হি সেইড হোয়াট ডু ইউ ওয়ান্ট। এই জিনিসটা খেয়াল করবেন আপনারা যখন ন্যারেটিভ, আপনারা যখন ন্যারেশন করেন অথবা আপনারা যখন এমবেডেড ক্লজের কথা বলেন, এখানে এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আপনাকে মনে রাখতে হবে যে একটা মাত্র সময়ে আমরা শুধুমাত্র ইন্টারোগেটিভ স্ট্রাকচার ব্যবহার করব ফর ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস কোশ্চেনের জন্য আমরা একটা সময়ে ইন্টারোগেটিভ স্ট্রাকচার ব্যবহার করব। ওকে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ সবসময় কি হবে, অ্যাসার্টিভ স্ট্রাকচারে হবে, অথবা কোঅর্ডিনেট ক্লজ সবসময় অ্যাসার্টিভ স্ট্রাকচারে হবে। অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ডযুক্ত বাক্যটা যদি সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে ব্যবহৃত হয়, অথবা তার যদি অন্য কোনো ক্লজের সাথে যুক্ত হয়ে ব্যবহৃত হয়, তাহলে তাদেরকে অ্যাসার্টিভ স্ট্রাকচারে লিখতে হবে। যেমন হি সেইড হোয়াট ডু ইউ ওয়ান্ট, আমাকে বাক্যটা কি লিখতে হবে, হি আস্কড হোয়াট আই ওয়ান্টেড। দেখেন, আমরা এটাকে অ্যাসার্টিভ স্ট্রাকচার লিখেছি, হোয়াটকে হোয়াটের জায়গায় রেখেছি, ইউ থেকে যে আই হয়েছে, এটা কিভাবে হয়েছে, এটা তো আপনারা জানেন যে অবজেক্ট হিসেবে মি থাকে, হি সেইড টু মি হোয়াট ডু ইউ ওয়ান্ট, হি আস্কড হোয়াট আই ওয়ান্টেড। তার মানে এটা কিন্তু অ্যাসার্টিভ স্ট্রাকচারে হয়েছে। কিভাবে, আমরা হোয়াটকে হোয়াটের জায়গায় রেখেছি, আর অ্যাসার্টিভ স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভার্ব, মানে হচ্ছে আই ওয়ান্টেড হোয়াট, তাই না? হোয়াট ডু ইউ ওয়ান্টকে আমরা যদি আবার একটু ঘুরাই লিখি, তাহলে মূল বাক্যটা কি আছে, ইউ ওয়ান্ট হোয়াট, রাইট? ইউ ওয়ান্ট হোয়াট। সো আমরা এটাকে যদি আবার পাস্ট টেন্সে নিয়ে আসি তাহলে কি হবে, ইউ ওয়ান্টেড হোয়াট, রাইট? ইউ ওয়ান্টেড হোয়াট। সো আমরা এবার ন্যারেশনের নিয়ম অনুযায়ী কি হবে, ইউ কার সাথে পরিবর্তিত হবে,
অবজেক্টের সাথে, তাহলে ইউ কি হয়ে যাবে? অবজেক্টে এখানে মি আছে, কোথাও অবজেক্ট না থাকলে মি ধরে নিতে হয়, ন্যারেশনের নিয়ম এটা। হি সেইড টু মি, ধরেন এখানে টু মি আছে, তো হি সেইড টু মি, তাহলে ইউ কার সাথে পরিবর্তিত হয়? সেকেন্ড পার্সন কার সাথে পরিবর্তিত হয়? অবজেক্টের সাথে পরিবর্তিত হয়। অনেকের মাথা গোলায় গেছে যে আই রে ভাই, শুধু ভুলিয়ে গেছি কোথায় কি ছিল। যাই হোক, আমরা যখন ন্যারেশন পড়বো তখন এটা আমরা দেখবো। ইয়া, অবজেক্টের সাথে পরিবর্তিত হয়, তাহলে ইউ হয়ে গেছে আই। তাহলে আই ওয়ান্টেড হোয়াট, রাইট? হি আস্কড আই ওয়ান্টেড হোয়াট। কারণ আমরা জানি যে ন্যারেশনের টেন্সের পরিবর্তন হয়, কেন হয় সেটা নিয়ে আগে আলাপ করেছি। ন্যারেশনের টেন্সের পরিবর্তন হয়, সো আই ওয়ান্টেড হোয়াট, এবং ডাব্লিউএস কোশ্চেনকে শেষে লেখা যাবে না, সো আমরা আগে নিয়ে আসলাম হোয়াট আই ওয়ান্টেড, এবং এখানে আমাকে অ্যাসারিভ স্ট্রাকচারে লিখতে হবে, এই জন্য আমরা ডু ডাজ বা ডিড ইত্যাদি আনতে পারবো না। সহজ কথাই হচ্ছে যে ডাব্লিউএস ওয়ার্ড যদি ন্যারেশনে ব্যবহৃত হয় তাহলে সেটাকে আমাদের অ্যাসারিভ স্ট্রাকচারে লিখতে হবে। কথা ক্লিয়ার? সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে যদি ব্যবহৃত হয় বা কোঅর্ডিনেট ক্লজ হিসেবে ব্যবহৃত হয় তাহলে কখনোই আমরা এটাকে ইন্টারোগেটিভ স্ট্রাকচার লিখতে পারবো না, আমাদেরকে অ্যাসারিভ স্ট্রাকচার লিখতে হবে, অর্থাৎ কোনো রকম ডু ডাজ ডিড ইত্যাদি থাকবে না। সহজ কথা, ডু ডাজ তাহলে এক জায়গায় থাকবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব একবারই সামনে আসবে কখন? যখন ডাব্লিউএস ওয়ার্ডটা সাবজেক্ট ব্যতীত অন্য কিছু হিসেবে ব্যবহৃত হবে এবং একটা কোশ্চেন করতে ব্যবহৃত হবে। দ্যাটস ইট। সাবঅর্ডিনেট বা কোঅর্ডিনেট ক্লজ হিসেবে কখনোই ইন্টারোগেটিভ স্ট্রাকচার ব্যবহার করা যাবে না, সবসময় অ্যাসার্টিভ স্ট্রাকচার ব্যবহার করতে হবে। এটাকেই বলে এমবেডেড ক্লজ। ঠিক আছে, হোয়াট আই ওয়ান্টেড, এই এটা থেকেও মাঝে মাঝে কারেকশনের প্রশ্ন আসে, হোয়াট এভার। দেন দেয়ার ইজ দ্য রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন নামটাই খুব সুন্দর। রিলেট মানে কি? রিলেশনশিপ। রিলেশনশিপ তো বোঝেন নাকি? অবশ্য আপনারা বুঝবেন না, বুঝলে জীবনে আরো অনেক দূর আগায় যাইতেন। অনেক পেছনে আছেন আমার মতো। আরে বাবারে, ইউজার বলছে বুঝি, সেরা সেরা। তো এই রিলেশনশিপ মানে হচ্ছে যে জোর দেয়া। বর্তমান যুগে রিলেশনশিপের মিডিয়াম হিসেবে কি কাজ করে? ফেসবুক নাকি? হোয়াটসঅ্যাপ ব্রো, এই ডায়লগকে শুনছেন? হোয়াটসঅ্যাপ ব্রো, আমাদের বিশিষ্ট এই যে, কি যেন নাম, অনন্ত জলিল, আই হোয়াটসঅ্যাপ ব্রো। অবশ্য আমাদের যুগে এই জিনিস ছিল না, আমাদের যুগে প্রেম টেম হতো হচ্ছে যে স্কুলে চিঠি 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 আদান প্রদানের মধ্য দিয়ে, আরো অনেক জটিল প্রসেস। বাইরে ভাই, রাস্তাঘাটে দাঁড়ায় থাকা লাগতো, কত কি কঠিন প্রসেস। তখন অবশ্য ফেসবুক এত জনপ্রিয় ছিল না, কারণ 9-10 কারোর হাতে ফোন থাকতো খুব কম ছেলেমেয়ের হাতে। আর মেয়েরা নাকি লোকের ফোন চুরি করে, মায়ের ফোন চুরি করে সবাই প্রেম টেম করতো। যাই হোক, সেই যুগ পার হয়ে গেছে, এখন সব মেসেঞ্জার অ্যান্ড ফেসবুক। ঠিক আছে, ওকে। তো ওই যে কাজটা, অসম্ভবকে সম্ভব করাই হচ্ছে রিলেটিভ প্রোনাউনের কাজ। রিলেটিভ প্রোনাউনের কাজ কি? অসম্ভবকে সম্ভব করে দেয়। সে একই সাথে একটা নাউনের পরিবর্তে বসবে এবং একই সাথে সে বাক্যে জোড়া দিবে, অর্থাৎ কনজাংশনে কাজ করবে। তাহলে রিলেটিভ প্রোনাউন হচ্ছে যে বেস্ট ফ্রেন্ডের মতো, ঠিক আছে? দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে যাদের অভিজ্ঞতা আছে, ইয়াং জেনারেশনের জন্য বলছি, বেশিরভাগ ক্ষেত্রে ব্রেকআপটা হইলে ওই বেস্ট ফ্রেন্ডই গার্লফ্রেন্ড হয়ে যায়। তো সে হচ্ছে একই সাথে বেস্ট ফ্রেন্ড, একই সাথে বিয়েটি হয়ে যাবে। তো তার মানে হচ্ছে যে রিলেটিভ প্রোনাউনের কাজটা হচ্ছে একই সাথে সে একটা নাউনের পরিবর্তে বসবে এবং একই সাথে একটা রিলেশনশিপ ক্রিয়েট করবে বিটুইন দ্য টু সেন্টেন্সেস। এই জন্য এটার আরেকটা নাম হচ্ছে কনজাংটিভ প্রোনাউন। ঠিক আছে, এটা কনজাংশনেরও কাজ করবে, আবার প্রোনাউনেরও কাজ করবে। ঠিক আছে, তাহলে দুটি আলাদা বাক্যকে একটি বাক্যে রূপান্তর করতে রিলেটিভ ক্লজ ব্যবহার করা হয় বা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়। দুটি একই নাউন ফ্রেজ থাকলে
একটির স্থানে রিলেটিভ প্রোনাউনটি বসে। আবার বলছি, তাহলে নাউন ফ্রেজ কয়টি থাকতে হবে? দুইটি। দুইটি একই নাউন ফ্রেজ থাকতে হবে এবং একটাকে সে রিপ্লেস করবে। দুটি একই নাউন ফ্রেজ থাকলে একটির স্থানে রিলেটিভ প্রোনাউনটি বসে এবং ক্লজ দুটিকে একে অপরের সাথে যুক্ত করে। ক্লজ বলতে কি, দুইটা ডিফারেন্ট বাক্যকে একসাথে জুড়ে দিবে এবং দুইটা বাক্য যখন একসাথে জুড়ে যায় তখন বাক্য দুইটি ক্লজ হয়ে যায় এবং দুটি মিলে তখন একা একটি বাক্য হয়। কঠিন কথা নাকি? দুটি বাক্যকে যদি জুড়ে দেওয়া হয় তখন দুইটি বাক্য মিলে একটা বাক্য হয় এবং বাক্যের ওই দুইটা অংশকেই, পূর্ববর্তী যে দুইটা অংশ আমরা জোড়া লাগিয়েছি ওই দুইটা অংশকেই বলে ক্লজ। আমরা তো এর আগে সবই পড়ে ফেলেছি। সো দেখেন, দিস ইজ দ্য বুক, আই বট দ্য বুক অ্যাট দ্য বুক স্টোর। তাহলে দেখেন দুইটা সেম নাউন আছে না? দি বুক অ্যান্ড দি বুক, রাইট? দি বুক অ্যান্ড দি বুক। কথা ক্লিয়ার? ইট ইজ আই হু ইজ ইউর ফ্রেন্ড। বলেন তো এই বাক্যে ভুল কোথায়? ইট ইজ আই হু অ্যাম ইউর ফ্রেন্ড। কত জটিল নাকি? জটিল হওয়ার কিছু নাই। স্ক্রিন নাকি ফ্রিজ হয়ে আছে? হোয়াট? বলেন কি? এখনো পোলাপাইন দাগাদাগি করে, বাচ্চা বাচ্চা নিয়ে খুব যন্ত্রণার মধ্যে আছে। সো দেখেন, আমরা আরেকবার খেয়াল করি, দিস ইজ দ্য বুক অ্যান্ড আই বট দ্য বুক অ্যাট দ্য বুক স্টোর। তাহলে কথা হচ্ছে যে দুটি একই নাউন থাকতে হবে এবং দ্বিতীয় নাউনটার জায়গায় আমরা একটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে বাক্য দুটিকে যুক্ত করব। এখন কোথায় যুক্ত করব? ধরেন, দিস ইজ দ্য বুক, আই বট দ্য বুক অ্যাট দ্য বুক স্টোর। তো আমরা দ্বিতীয়টার জায়গায় কি ব্যবহার করব? রিলেটিভ প্রোনাউন। মেনে নিলাম যে আমরা দ্বিতীয়টা বাদ দিব, দিয়ে ওখানে একটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব। এখন রিলেটিভ প্রোনাউনটা কোথায় ব্যবহৃত হবে? এক্স্যাক্টলি যার পরিবর্তে ব্যবহৃত হবে ওই নাউনটার পাশে বসবে। এই নাউনটাকে কি বলে? অ্যান্টিসিডেন্ট। ধরেন আমি দিবুক তুলে দিচ্ছি, তাহলে এই বাক্যটাকে আমরা জুড়লে কোথায় বসবে? একদম এই দিবুকের পাশে। তাহলে রিলেটিভ প্রোনাউন যুক্ত বাক্য আমরা যেটা ব্যবহার করব সেটা রিলেটিভ প্রোনাউন যার পরিবর্তে বসছে, অর্থাৎ যে নাউনটার পরিবর্তে বসছে। এখানে দিবুকের পরিবর্তে বসছে কিন্তু তার যে মূল নাউন আছে দিবুক প্রথমটা, ওইটার সাথে সাথেই বসবে। তাহলে দিস ইজ দ্য বুক, আই বট দ্য বুক এট দ্য বুক স্টোর। তাহলে রিলেটিভ প্রোনাউনটা কিন্তু এই দিবুকের পাশে এখানে বসবে না, রাদার ও বসবে এখানে। দেখেন, দিস ইজ দ্য বুক দ্যাট আই বট এট দ্য বুক স্টোর। কোথায় বসেছে? আমরা প্রথম যে নাউনটা পেয়েছি, অর্থাৎ যে নাউনের পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করছি, ওই নাউনটার সাথে সাথেই বসবে। অর্থাৎ এই দ্যাটের জায়গায় আরেকটা কি আছে? দ্যাটের জায়গায় আরেকটা কি আছে? আরেকটা দি বুক আছে। ঠিক আছে? কথা ক্লিয়ার? আবার একটু দেখি। We bought the stereo. The stereo had been advertised at a reduced price. তাহলে দেখেন দুই পাশে আমরা ডুপ্লিকেট নাউন ফ্রেজ পেয়েছি। ডুপ্লিকেট মানে কি? একই নাউন ফ্রেজ দুইবার। দি স্টেরিও, দি স্টেরিও। এখন আমরা কোনটাকে তুলে দিচ্ছি? দ্বিতীয়টাকে, রাইট? তাহলে দ্বিতীয়টা কোথায় জোড়া শুরু করব? ঠিক যেটা যেটা আমরা তুলে দিচ্ছি ওইটার সমান যেটা আছে, মানে ওই একই নাউন যেটা আছে। তাহলে আমরা যদি দি স্টোরিও তুলে দিতে চাই তাহলে আমাকে এই দি স্টোরিওর সাথে বাক্যটাকে জুড়তে হবে এবং এখান থেকেই জোড়া শুরু হবে, মানে পরে থেকে না কিন্তু, একদম এক্স্যাক্টলি এখান থেকে। তাহলে আমরা যদি দ্যাট বা ওয়ার্ড ব্যবহার করি বা উইচ ব্যবহার করি তাহলে এখান থেকে ব্যবহার করতে হবে। তাহলে উই বট দ্য স্টোরিও দ্যাট হ্যাড বিন অ্যাডভার্টাইজ অ্যাট এ রিডিউস প্রাইস। দেখেন আমরা দি স্টোরিটাকে জাস্ট তুলে দিয়েছি। আর ইউ ক্লিয়ার? ওকে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে কোথায় আমরা কোন রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করব। তাহলে রিলেটিভ প্রোনাউন কখন ব্যবহৃত হয়? যখন দুটি একই নাউন থাকে, দ্বিতীয় নাউনটার পরিবর্তে আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করি এবং রিলেটিভ প্রোনাউন তার অ্যান্টিসিডেন্টকে অনুসরণ করে। অর্থাৎ
মনে রাখতে হবে যে রিলেটিভ প্রোনাউনের ভেতরে ওই নাউনটা আছে। রিলেটিভ প্রোনাউনের ভেতরে কি আছে? ওই নাউনটা আছে। যেমন একটু আগে আমরা একটা বাক্য দেখলাম, একজন ইনবক্সে লিখলো যে ধরেন বিপদের শেষ নাই। ধরেন আমাদের বাক্যটা হচ্ছে যে ইট ইজ আই হু ইয়োর ফ্রেন্ড। দেখা যায় এটা স্ক্রিন? আশা করি দেখা যাচ্ছে। এখন আমরা যদি এখানে ভার্ব বসাতে চাই, আমাদেরকে একটু মনে রাখতে হবে, আমরা যদি ভার্ব বসাতে চাই তাহলে আমরা কি করব? বলেছি রিলেটিভ প্রোনাউন এর পরে আমরা ভার্ব বসাতে চাইলে আমাদেরকে মনে রাখতে হবে যে রিলেটিভ প্রোনাউন যার পাশে বসেছে, অর্থাৎ যার জন্য বসেছে, রিলেটিভ প্রোনাউনের ভেতরে ওইটা আছে। তাহলে এখানে হু এর ভেতরে আসলে কি আছে? আমি মানে সহজ বিষয়টাকে জটিল করছি এক ধরনের। জটিল কেন করছি? বিষয়টা আর ক্লারিফাই করার জন্য। কারণ আমরা বলি কি, রিলেটিভ প্রোনাউন ডুপ্লিকেট নাউনের পরিবর্তে বসে, অর্থাৎ একই নাউন দুইটা থাকলে দ্বিতীয়টার পরিবর্তে বসে। অর্থাৎ এই হুয়ের ভেতরে আসলে কি আছে? আই আছে। হুয়ের ভেতরে কি আছে? আরেকটা আই আছে। তাহলে এখানে ভার্বটা কি হবে? অ্যাম। কিন্তু সবাই ইজ লিখবে, অনেক লোকজন আছে ইজ লিখবে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে রিলেটিভ প্রোনাউন থাকা মানে হচ্ছে যে ওর ভেতরেই ওই নাউনটাই আছে, ওই অ্যান্টিসিডেন্টটাই আছে, যেটার পাশেও বসেছে। তার মানে হু আয়ের পাশে বসেছে, মানে হু এর ভেতরে আরেকটা আয় আছে। আমরা কি করে বুঝবো? ধরেন একজন দরজায় নক করলো, এই বাক্যটা কিরকম? কে। ধরেন আপনি দরজায় টোকা দিল, বললো কে। তো আপনার পরিচিত কে হলে কি বলবে? এ আমি, এরকম বলি না আমরা? তারপর আবার ধরেন আপনি বললেন, আপনি বুঝলেন না কে, তখন বললো আমি তোর বন্ধু, আই এম ইউর ফ্রেন্ড। এইবার আমরা বাক্যটাকে ধরেন জুড়ছি, একবারে আমরা বলবো এ আমি তোর বন্ধু। তাহলে আমরা কি করব? ইট ইজ আই হু অ্যাম ইউর ফ্রেন্ড। কারণ আমরা দুইটা আই পেয়েছি, সো আমরা একটাকে তুলে দেওয়া যায় যদি আমরা দুইটাকে একসাথে বলতে চাই বা লিখতে চাই। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা? এই দেখেন, কম্পিউটার পর্যন্ত হ্যাং, ও ইজ ব্যবহার করতে চায়। আহা, কথা ক্লিয়ার না ভেজাল আছে? এখানে নিজে কম্পিউটার নিজেই ভুল উত্তর দিচ্ছে, তো আপনারা আর কি দিবেন? মাঝে মাঝে ভুল হয়েই যেতে পারে। তো কিন্তু মূল বিষয়টা হচ্ছে কিন্তু এই যে অ্যান্টিসিডেন্টের ভেতরে ওই নাউনটা থাকবে, এইটুকু জানলে আমাদের অনেক জটিল বিষয় ইজি হয়ে যাবে। ঠিক আছে? এটা একটা বড় উদাহরণ আমি দেই, কোথায় ঝামেলাটা সৃষ্টি হয় আরেকবার দেই। ধরেন অন অফ মাই ফ্রেন্ডস হু,
সো ওয়ান অফ মাই ফ্রেন্ডস হু ড্যাশ টু ঢাকা নাও হ্যাজ কল্ড মি। আনসার কি হবে? লা লা লা। অনেকেই এখন কান্নাকাটি শুরু করে দিছে, এই ভুল উত্তর দেওয়া শুরু করছে। সারা রাত পড়ানোর পরে এরকম উত্তর দিলে কি হবে? এখন ওয়াজ করা দরকার। বলেন তো, অন অফ মাই ফ্রেন্ডস হু এর অ্যান্টিসিডেন্ট কি? কোনটা? এক্স্যাক্টলি ওর আগে যেটা আছে, মাই ফ্রেন্ডস নট ওয়ান। এই ওয়ান অনুযায়ী ভার্বটা হয়েছে কোথায়? ওয়ান অনুযায়ী ভার্বটা হয়েছে হ্যাজ কল্ড মি। ঠিক আছে? হ্যাজ কল্ড ভার্বটা কি অনুযায়ী হয়েছে? ওয়ান অনুযায়ী। তাই না? অন অফ থাকলে ভার্ব হচ্ছে সিঙ্গুলার হয়। কিন্তু এখানে যখন হু দেয়া আছে, আপনাকে মনে রাখতে হবে যে হু যুক্ত অংশটা আলাদা। যখনই কোথাও ডাব্লিউএস কোশ্চেন থাকবে বা রিলেটিভ প্রোনাউন থাকবে, আপনি ব্রাকেট দিয়ে নেবেন। ধরেন রাইট ফর্ম অফ ভার্ব হলে ব্রাকেট দেয়া মানে হচ্ছে যে মূল ভার্বটা খুঁজে বের করা, রাইট? তাহলে অন অফ মাই ফ্রেন্ড হ্যাজ কল্ড মি এটা একটা বাক্য, আর হু ড্যাশ গো টু ঢাকা নাও এটা আর একটা বাক্য। বুঝতে পেরেছি? রাইট ফর্ম অফ ভার্বে যদি এরকম কোশ্চেন আসে, লাইক ইন্টারমিডিয়েটে আসে বা অনেক জটিল পরীক্ষাতে আসে, তখন আমরা কি করব? এরকম একটা ব্রাকেট দিয়ে নিব। যদি আমাকে দ্যাট ক্লজ থাকে বা ডাব্লিউএস ওয়ার্ড থাকে, যে কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকে, আমাকে প্রথম কাজ কি? একটা ব্রাকেট মেরে দেয়া। নাহলে কিন্তু ভুল যাওয়ার চান্স অনেক বেশি। ব্র্যাকেট মারা মানে হচ্ছে এইটা একটা আলাদা বাক্য, এটা বাদ দিলেও কিন্তু বাক্য থাকছে। অর্থাৎ অন অফ মাই ফ্রেন্ডস হ্যাজ কল্ড মি এটা একটা বাক্য, আর হু ড্যাশ গো টু ঢাকা নাও এটা আর একটা বাক্য অংশ। এখন হু আসলে কার পাশে বসেছে? ওয়ান অফ এর নাকি মাই ফ্রেন্ডস এর? তাহলে এই যে হু এর যে ভার্বটা হবে সেটা কিন্তু মাই ফ্রেন্ডস অনুযায়ী হবে, যেহেতু এটা এর সাথে বসেছে, ওয়ানের পাশে বসে নাই। তাহলে মাই ফ্রেন্ডস কি সিঙ্গুলার না প্লুরাল? আর গোয়িং। ওখানে আমার নাও দিয়ে দিয়েছি আবার, যাতে আমি বুঝাতে পারি যে এখানে কন্টিনিউয়াস টেন্স হবে। বোঝা গেল? এই দেখেন, কম্পিউটারে ভুলে যায়, দেখছেন? স্বয়ং গ্রামার নিয়ে ভুল করতেছে এখানে। সে বলে হু ইজ। আহা হা। শুধু না, কম্পিউটার নিজেই এটা দেখেন কারেকশন দিচ্ছে, ও ইজ বসাচ্ছে, ওর আগেও এম বসাচ্ছিল, দেখেন ওখানে ইজ বসাচ্ছিল। টাকা দিয়ে কিনা সফটওয়্যার পর্যন্ত ভুল কয়। এটা কিন্তু ইন্টারভিউ পড়ছে, বিভিন্ন সময় পড়ে পরীক্ষাতে এরকম জটিল বাক্য, যাতে করে আপনারা একটু কনফিউজ করা যায় যে আপনি আসলে গ্রামারটা বুঝেন কিনা। এখানে খুব বেসিক গ্রামার ভাই। তাহলে ডাব্লিউএস কোশ্চেন সবসময় তার অ্যান্টিসিডেন্টকে ফলো করবে। যে নাউন ফ্রেজের পাশে বসছে, এক্স্যাক্টলি ওই নাউন ফ্রেজকে অনুসরণ করবে। তাহলে হু এর মধ্যে কে আছে? মাই ফ্রেন্ডস আছে, রাইট? তাহলে এই অংশটা কিন্তু মাই ফ্রেন্ডস অনুসারে হবে। কিন্তু যেহেতু এই হ্যাজ কল্ড মি এটা সাবজেক্ট কে? আমি বলেছি ব্রাকেট দিলেই ঝামেলা শেষ। এটা সাবজেক্ট কে? অন অফ মাই ফ্রেন্ডস। এর সাবজেক্ট হচ্ছে ওয়ান। ওয়ান হ্যাজ কল্ড মি। বাট এই হু এর সাবজেক্ট আবার মাই ফ্রেন্ডস, মানে হু এর অ্যান্টিসিডেন্ট। ঠিক আছে? কোশ্চেন জটিল কিন্তু বুঝলে ইজি। আশা করি বুঝাতে পেরেছি। তারপরও আপনারা বলবেন স্যার ভালো পড়ায় না, তো আর কি বলবো, কষ্ট করে পড়াতেই থাকি যতদিন পারি। তাহলে আমরা এখানে যেটা পেয়েছি যে রিলেটিভ প্রোনাউন তার অ্যান্টিসিডেন্টকে ফলো করে। এটা কি বুঝাতে পেরেছে কিভাবে অ্যান্টিসিডেন্টকে ফলো করে? অর্থাৎ যে নাউনের পরিবর্তে বসে ঠিক ওই নাউনের কাজটাই ও করে, ও অন্য কারোর কাজ করে না। ঠিক আছে? কথা ক্লিয়ার না ভেজাল আছে?
অন অফ মাই ফ্রেন্ডস একসাথে একটা ফ্রেজ, আপনি যদি সেটাকে চিন্তা করেন অ্যাজ এ বেসিস অফ দ্য সাবজেক্ট অফ এ অফ হ্যাজ কল্ড মি, ঠিক আছে? কিন্তু আবার অন অফকে যদি আপনি ব্যাখ্যা করেন অন অফ মাই ফ্রেন্ডস, এখানে ওয়ানকে মডিফাই করছে কে? অফ মাই ফ্রেন্ডস। এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। সো ওর ভেতরে দুইটা ফ্রেজ আছে, অন অফ মাই ফ্রেন্ডস মিলে নাউন ফ্রেজ, আবার যদি ব্যাখ্যা করেন তাহলে অফ মাই ফ্রেন্ডস আবার অ্যাডজেক্টিভ ফ্রেজ। রাইট। শো দ্য ডিফারেন্স বিটুইন দ্যাট অ্যান্ড হুইচ, এটা একটু পরে আমরা বুঝতে পারবো, ওকে? সো আমরা যেটা দেখছি যে রিলেটিভ প্রোনাউন বিশেষ কিছু জায়গায় ব্যবহৃত হয়। সাধারণত বস্তুর ক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করি, আবার বস্তুর ক্ষেত্রে আমরা হুইচ ব্যবহার করি। ব্যক্তির ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? হু, হুম, হুস। তিনটা কিন্তু একই জিনিস। হু, হুম, হুস তিনটা কি জিনিস? একই জিনিস, তিনটা ফর্ম: সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম অ্যান্ড পজেসিভ ফর্ম। কি কি? হু, হুম, হুস। আই, মি, মাইন, বা আই, মি, মাই। ঠিক আছে? সাবজেক্ট, অবজেক্ট, অবজেক্ট, পজেসিভ, অর্থাৎ তিনটা ফর্ম রয়েছে হু এর: হু, হুম, হুস। আরেকটা কি রয়েছে? বস্তুর ক্ষেত্রে থিংস এর ক্ষেত্রে আমরা হুইচ ব্যবহার করি, এবং ব্যক্তি এবং বস্তু উভয়ের ক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করি। ব্যক্তি এবং বস্তু উভয়ের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? দ্যাট। তাহলে পৃথিবীর সমস্ত বুদ্ধিজীবী এখন কি করবে? যে চলো তাহলে আমরা হুইজ, হু ইত্যাদি কেন ব্যবহার করতে যাব? একবারে দ্যাট মেরে দিলেই তো হিসাব শেষ, তাই না? ব্যক্তিতেও দ্যাট বসবে, বস্তুতেও দ্যাট বসবে। কোয়াইট ইজি, তাই না? আপনারা তো এটা জানেনই সবাই। এটা শিখছেন কিনা যে সব ক্ষেত্রে দ্যাট ব্যবহার করা যায়? এটা কে কে শুনছেন? কেউ শুনে নাই। যারা যারা শুনছেন তারা ভুল শুনছেন। দ্যাট সব জায়গায় ব্যবহার করা যাবে না, এবং ব্যক্তি এবং বস্তু সব ক্ষেত্রেই দ্যাট ব্যবহার করা যায়, সেটা একটা বিশেষ জায়গাতে ব্যবহার করা যায়। বাট এটা সবসময় বলা হয় যে সবসময় ইউনিভার্সালি দ্যাট ব্যবহার করা যায়, কিন্তু কথাটা বাচ্চাদের জন্য ট্রু, বাট আপনাদের জন্য ট্রু নয়। ঠিক আছে? আমরা একটু খেয়াল করি তাহলে। বলা হয়েছে ব্যক্তির ক্ষেত্রে হু বসবে, বস্তুর ক্ষেত্রে হুইচ বসবে, এবং সব ক্ষেত্রে দ্যাট বসবে। প্রথমে আমরা পেলাম হু এবং হুম। কোথায় আমরা হু ব্যবহার করব, কোথায় হুম ব্যবহার করব? হু এবং হুম উভয় ব্যক্তিকে নির্দেশ করে, দুটাই হচ্ছে যে একই অর্থ। হু হচ্ছে কোনো সেন্টেন্সের বা ক্লজের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, এবং হুম হচ্ছে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। সাবজেক্টের অবস্থানে থাকা কোনো নাউন বা নাউন ফ্রেজের পরিবর্তে হু ব্যবহার করা হয়, অবজেক্টের অবস্থানে থাকা কোনো নাউন বা নাউন ফ্রেজের পরিবর্তে হুম ব্যবহৃত হয়। সহজ কথা, যদি কোথাও সরাসরি ব্র্যাকেটের পরে ভার্ব থাকে তাহলে হু ব্যবহৃত হবে, আর যদি ব্র্যাকেটের পরে নাউন বা প্রোনাউন থাকে তাহলে হুম ব্যবহৃত হবে। যেমন আমরা একটু খেয়াল করি, দি ড্যাশ ম্যান আর ইন দিস রুম আর এংরি। ঠিক আছে? তাহলে এখানে কি বসবে? দেখেন ব্র্যাকেটের পরে সরাসরি কি আছে? সরাসরি কি আছে? ভার্ব আছে, রাইট? দেখেন এখানে সরাসরি ভার্ব আছে না? তাহলে কি বসবে? হু। আবার দেখেন, রাইট। সো দি ম্যান আই ডু নট লাইক। দেখেন তো ব্র্যাকেটের পরে কি আছে? প্রোনাউন আছে না? তাহলে কি বসবে? হুম বসবে। এটা কিন্তু পরীক্ষাতে পড়ে, প্রায়ই পড়ে, অ্যাডমিশন টেস্ট বা বিভিন্ন পরীক্ষাতে। বাট এটার অনেকগুলো শর্টকাট আছে। অনেকগুলো শর্টকাটের মধ্যে কোচিং এ যেটা শেখায় আমি ওটা শেখাই। দেখেন, একটা বাক্যে যতগুলো ভার্ব আছে ততগুলি সাবজেক্ট না থাকলে হু বসে। আর যতগুলি ভার্ব আছে
ততগুলি সাবজেক্ট থাকলে হুম বসে। এটা হচ্ছে আমাদের অ্যাডমিশনের সময় সব কোচিং থেকে এটা শেখায়, এভাবেই শেখায়, তো আমি জানাই দিলাম। যদিও এই শর্টকাট সবসময় কাজ করে না, আহ, কখন করে না সেটা আপনার জব সলিউশন করার সময় বুঝতে পারবেন। দেন ইউ উইল আস্ক মি দ্য কোশ্চেন, দেন আই উইল আনসার। আর তত সময় কাজ করলে তো কোনো অসুবিধা নাই। হোয়াট এভার, দেখেন, দ্য ম্যান আই ডু নট লাইক ইজ ইন দ্য রুম। ঠিক আছে, তাহলে একটি বাক্যে যতগুলো ভার্ব আছে ততগুলো সাবজেক্ট না থাকলে হু বসে। দেখেন এখানে ভার্ব আছে কয়টা? একটা, ইজ, এর সাবজেক্ট আছে দি ম্যান, রাইট? এবং আই ডু নট লাইক এর সাবজেক্ট কে? আই। তাহলে দুইটা সাবজেক্ট আছে না, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, তাহলে কি বসবে? হুম। দি ম্যান। তো দি ম্যান ড্যাশ ইজ ইন দ্য রুম ইজ হেটেড বাই ওয়াল। দেখেন এখানে সাবজেক্ট আছে কয়টা? একটা, দি ম্যান। ভার্ব আছে কয়টা? ইজ, ইজ কয়টা? ইজ হেটেড এবং ইজ দুইটা। তাহলে যে কয়টা ভার্ব সেই কয়টা সাবজেক্ট না থাকলে কি বসবে? হু। কিন্তু তার চেয়ে সহজ আপনাদের মুখে তো অলরেডি আছে, যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে গ্যাপে কি বসবে? হু। আর যদি নাউন দিয়ে শুরু হয় তাহলে গ্যাপে কি বসবে? হুম। আর কিছু লাগবে? এই যে এখানে নিচে লেখা আছে। এবং প্রেপোজিশন থাকলে অবজেক্ট ফর্ম বসবে, অর্থাৎ হুম বসবে। এটা সহজ। প্রেপোজিশন যদি থাকে তাহলে কি বসবে? হুম বসবে। এটা ক্লিয়ার কেন? কারণ প্রেপোজিশনের পরে কি বসে? প্রেপোজিশনের পরে যদি আপনাকে হু অথবা হুম বসাতে হয় তাহলে প্রেপোজিশনের পরে কি বসে? অবজেক্ট ফর্ম বসে, রাইট? আমরা জানি যে প্রেপোজিশন সবসময় অবজেক্ট গ্রহণ করে। প্রেপোজিশনের অবজেক্ট, সো অবজেক্ট ফর্ম শেষ। অ্যান্ড দের ইজ দ্য কোশ্চেন। দেখেন আমরা জানি যে বস্তুর ক্ষেত্রে সবসময় কি বসে? বস্তুর ক্ষেত্রে সবসময় হুইচ বসে। বস্তুর ক্ষেত্রে সবসময় কি বসে? হুইজ। বস্তুর ক্ষেত্রে সবসময় কি বসবে? হুইজ বসবে। সবসময় কি বসবে বলেছি? অল টাইম, এভরি টাইম, অলওয়েজ, হুইচ। অলওয়েজ কি বসবে? হুইচ বসবে। এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে কখন হুইচ বসবে না এবং কখন বসবে। এই জটিল সমস্যার সমাধান আমরা এখন করতে পারি। দেখেন, রেস্ট্রিকটিভ অ্যান্ড নন রেস্ট্রিকটিভ ক্লজেস, কথাটা খুব কঠিন। A country in Asia is much more peaceful than all other countries of the world. অ্যাডজেক্টিভের কাজটা কি এটা একটু আমাদের বুঝতে হবে। রিলেটিভ প্রোনাউন যে ফ্রেজটা তৈরি করে বা ক্লজটা তৈরি করে সেই ক্লজটা আসলে অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ কি? রিলেটিভ প্রোনাউন কার সম্পর্কে তথ্য দেয়? নাউন সম্পর্কে, রাইট? যেমন দি ওম্যান হু লিভস নেক্সট ডোর টু মি ইজ আ ডক্টর। তো হু লিভস নেক্সট ডোর টু মি এটা আসলে কাকে মডিফাই করছে? ওম্যানকে, রাইট? এই নাউনকেই তো মডিফাই করছে। সো নাউনকে যেহেতু মডিফাই করে এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ক্লজ। এখন আমাদের জানতে হবে যে রেস্ট্রিকটিভ কথাটা কোথা থেকে আসছে। ইংরেজিতে দুই ধরনের অ্যাডজেক্টিভ আছে, একটা হচ্ছে রেস্ট্রিকটিভ, একটা নন রেস্ট্রিকটিভ।
ঠিক আছে, আমরা এটাকে ডেসক্রিপটিভ এবং ইন্টারপ্রেটিভ অ্যাডজেক্টিভ বলি। যাই হোক, আমরা অত জটিলে না যাই। অ্যাডজেক্টিভ কিভাবে লিমিটেড করে বা রেস্ট্রিক্ট করে এই জিনিসটা আমাকে বুঝতে হবে। আমি যখন বললাম যে হি ইজ এ বয়, তো এটা তো সবাই জানার কথা যে সে বেটা নাকি সে বেড়ি। কিন্তু আমি যখন হি ইজ এ গুড বয় কথাটা বললাম, তখন অনেকগুলো পসিবিলিটিসের ভেতর দিয়ে আমি একটা শর্টকাট তৈরি করলাম। তার মানে আমি যখন বললাম সে একটা পুরুষ, সে বুঝলাম, তখন সে কেমন এটা কিন্তু আমরা জানি না। কিন্তু যখনই আমরা তাকে গুড বললাম, তখন আমরা একটা ক্যাটাগরিতে তাকে ফেলেছি, রাইট? মানে আমরা তাকে একটা ক্যাটাগরাইজড করছি। যেমন আমার বললাম যে আই হ্যাভ এ ব্যাগ, এখন আমি যখন বললাম আই হ্যাভ এ ব্ল্যাক ব্যাগ, তখন আমি ব্যাগটাকে একটা ক্যাটাগরি ভেতরে ফেলেছি, যে ব্যাগটা কেমন সেটার একটা আকৃতি বলেছি। আই হ্যাভ এ বিগ ব্যাগ ধরেন বললাম, লার্জ ব্যাগ যেটাই বলি, তখন আমি ওটাকে ক্যাটাগরাইজ করছি। তো অ্যাডজেক্টিভ এই অনেকগুলো পসিবিলিটিসের ভেতরে একটা পসিবিলিটি তে নিয়ে আসে যে কোনো নাউনকে। এই জন্য অ্যাডজেক্টিভকে লিমিটিং ওয়ার্ড বলা হয়। আপনারা অনেক বইয়ে পড়েছেন যে অ্যাডজেক্টিভ ইজ এ লিমিটিং ওয়ার্ড, অনেক বইয়ে লেখা থাকে এই কথাগুলো। তো অনেকেই কনফিউজড হয়ে যে ভাই অ্যাডজেক্টিভ লিমিটেড করে কি করে। লিমিট মানে হচ্ছে যে অনেকগুলো বিষয়বস্তু হতে পারে, কিন্তু তার মধ্যে একটা বিষয়কে স্পেসিফিক করে ফেলা। তাহলে অ্যাডজেক্টিভ আইদার ডেসক্রাইব করে অর লিমিটেড করে। ডেসক্রাইব কিরকম? সে সুন্দর, তো কেমন সুন্দর তা আমি জানি না। এখন যে কোনো কিছু সুন্দর হতে পারে, কারণ আপনার কাছে যেটা সুন্দর সেটা আরেকজনের কাছে সুন্দর না। ঠিক আছে, যেমন মাঝখানে একটা ছেলে অ্যারেস্ট হয়েছিল, ওই কি একটা করতে যেয়ে যেন অ্যারেস্ট হয়েছিল। লাল টি শার্ট পরা একটা ছেলে, চুল লম্বা, পুলিশে ধরে নিয়ে যাচ্ছে। ফেসবুক জুড়ে মেয়েরা তো তার বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিল। দেখছিলেন কিনা জানি না। আহ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার পরে, কি যেন নাম ভুলে গেলাম। হ্যাঁ হ্যাঁ, এলএসডি নাকি ধরা খাইছিল সম্ভবত। রাইট। তো সেই ছেলের জন্য সব মেয়েরা তো পাগল হয়ে গেছিল। তো এটার কারণ হচ্ছে যে বিউটি ইজ ইন দা আইজ অফ দ্য বিহোল্ডার। মানে সৌন্দর্য আসলে মানুষের চোখ, চুটো চোখ ভ্যারি করে, ঠিক আছে, এক একজনের কাছে এক এক রকম সুন্দর। এই জন্য সুন্দর কিন্তু ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে লিমিটেড ল্যাঙ্গুয়েজ নয়। ঠিক আছে, কাউকে বিউটিফুল বলা মানে হচ্ছে যে সে যে কোনো ভাবে হতে পারে। একজন ফর্সা হইতে হবে এমন কোনো কথা না। এভরি ওয়ান ক্যান বি বিউটিফুল, সো বিউটিফুলের আলাদা কোনো ডেফিনেশন নাই। মানে ওয়েদার এটা কেমন হতে হবে এরকম কোনো ক্রাইটেরিয়া কিন্তু বিউটিফুলের মধ্যে নাই। কিন্তু গর্জিয়াস, এটা হচ্ছে স্পেসিফিক ওয়ার্ড। গর্জিয়াস মানে হচ্ছে তার আচরণ মার্জিত, তার পোশাক মার্জিত, তার স্টাইল মার্জিত। ঠিক আছে, তাহলে বিউটিফুল হচ্ছে একটা ডেসক্রিপটিভ ওয়ার্ড, কিন্তু গর্জিয়াস হচ্ছে একটা লিমিটিং ওয়ার্ড। বুঝা গেল? বলেন তো, শি ইজ বিউটিফুল এর বিপরীত শব্দ কি, মানে এর অপোজিট সেন্টেন্স কি হওয়ার কথা? আমরা ছোটবেলায় এটা পড়েছি। শি ইজ গর্জাস এর অপোজিট বাক্য কি হবে? এর নেগেটিভ বাক্য কি হবে? শি ইজ অর্ডিনারি। ঠিক আছে, আগলি শব্দটা ব্যবহার করা যাবে না। আগলি মানে কুৎসিত আর কি। তো সবাই যে গর্জাস হইতে হবে এমন কোনো কথা নাকি? তা আমিও তো আগলি ভাই, কালা। তো আমি কি সুন্দর না? তার মানে আগলি ডাজন্ট মিন দ্যাট, আই মিন ইফ সামওয়ান ইজ নট গর্জিয়াস, শি ইজ নট আগলি। ওকে, শি ইজ অর্ডিনারি। তো আগলির বিপরীত শব্দ, আগলি শব্দটা ব্যবহার করা যাবে না ইংরেজিতে। আচ্ছা, একজন বলে আপনার সুন্দর কইছে কে? আহ এটা নিয়ে ফেসবুকে ভোট হতে পারে নাকি? ভোট হলে এটা বোঝা যাবে। আহ সেটাই বললাম, যে একজন সুন্দর নাও হতে পারে, যেমন আমি সুন্দর না। তো সেক্ষেত্রে আমি হচ্ছে অর্ডিনারি। ঠিক আছে, কাউকে আগলি বলা যাবে না। আগলি ইজ ব্যান্ড ওয়ার্ড ইন রাইটিং। ইংরেজিতে কিন্তু আগলি শব্দটা ব্যান করা হয়েছে এখন। সো এই শব্দটা ব্যবহার করা যাবে না। ঠিক আছে, সো উই আর অর্ডিনারি, উই না, মানে আই এম অর্ডিনারি। আচ্ছা, বল ভাইয়া শুনতে চাই সে সুন্দর, এটা তো শোনার কিছু নাই। এটা সকাল সন্ধ্যা সারাদিন ইনবক্সে আসতেই থাকে, তো এগুলো আর দুঃখের কিছু নাই। আর একজন ব্যাডা মানুষ আমাকে সুন্দর বললো কিনা এটা নিয়ে কোনো যায় আসে?
বলেন। হোয়াটএভার, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, তাহলে আমরা দুইটা বিষয়ে কথা বলছিলাম। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ একই সাথে ডিসক্রাইবও করতে পারে, লিমিটেডও করতে পারে, ঠিক আছে? এই যে লিমিটেড করে এটাকে বলে রেস্ট্রিকটিভ, আর যে লিমিট করে না এটাকে কি বলে? নন রেস্ট্রিকটিভ। এই এত গল্পের মানে হচ্ছে একটাই, লিমিট করলে কি হবে? রেস্ট্রিকটিভ, রেস্ট্রিকটিভ, এবং লিমিট না করলে নন রেস্ট্রিকটিভ। এখন এটা জেনে আমার কি লাভ? এই জন্য ব্যাডা মানুষের কপালে ভাত নাই। সো দি ওম্যান হু লিভস নেক্সট ডোর টু মি ইজ এ ডক্টর। এই দুইটা কম্পারিজন আমরা বুঝবো, যে তাহলে আমাদের এখানে জেনে লাভটা কি। মনে রাখতে হবে যে নন রেস্ট্রিকটিভ ক্লজের ক্ষেত্রে সবসময় ক্লজের দুই পাশে কমা ব্যবহার করতে হয়, আদারওয়াইজ বাক্য ভুল। কি বলেছি? নন রেস্ট্রিকটিভ ক্লজের ক্ষেত্রে সবসময় নন রেস্ট্রিকটিভ ক্লজের দুই পাশে কমা ব্যবহার করতে হয়, আদারওয়াইজ বাক্য ভুল হয়ে যাবে। কিন্তু আমরা কেউ কোনোদিন করি নাই, অনেক আমরা জীবনেও করি নাই এটা। আমি খুব কম লোককে দেখছি যারা এটা বুঝে বা করে। হোয়াট এভার, দ্য ওম্যান হু লিভস নেক্সট ডোর টু মি ইজ এ ডক্টর। গ্রেস ওয়ার্কস ফর এ কোম্পানি হুইজ দ্যাট মেক্স ফার্নিচার। আমার কাছে মনে হয় যে দুনিয়ার সবচেয়ে ভালো বুদ্ধিসম্পন্ন মেয়েরাই, কারণ আমি বাংলাদেশে যত গ্যাঞ্জাম দেখি, গ্যাঞ্জামের মূলে তারা থাকে অবশ্যই, কিন্তু সরাসরি গ্যাঞ্জামে আমি তাদেরকে অংশগ্রহণ করতে দেখি নাই। যে কাউরে যে বাড়ি দিছে মাথায়, এগুলো আমি দেখছি কখনো রাস্তায় দেখি না। ওরা গ্যাঞ্জামের মূলে থাকে কিন্তু নিজে গ্যাঞ্জামে পার্টিসিপেট করে না। বেশিরভাগ ক্ষেত্রে, অনেক জায়গায় করে, সেটা রেয়ার কেস, বাট ট্রুলি তারা এরকম আরেকজনের উপর যে হামলা করছে এরকম ঘটনা আমি রাস্তায় দেখি না। দু চার চড় মারতে পারে, এটা আলাদা ব্যাপার, কিন্তু সিভিয়ারলি কাউকে মার্ডার করছে এরকম রেয়ার কেস কম। সো দেখেন, দ্য ওম্যান হু লিভস নেক্সট ডোর টু মি ইজ এ ডক্টর, and my brother Abdul Asadullah, who lives in Hong Kong, is an architect. Just খেয়াল করবেন, the woman who lives next door to me is a doctor. তাহলে এই ওম্যান, কোন ওম্যান? কোন ওম্যান? যে ওম্যান আমার নেইবার, মানে আমার প্রতিবেশী, ইজ এ ডক্টর। তাহলে এই হু লিভস নেক্সট ডোর টু মি, এটা হচ্ছে এই ওম্যানকে আইডেন্টিফাই করছে, তার আইডেন্টিটি বলছে। কোন ওম্যান? যে ওম্যান হচ্ছে আমার প্রতিবেশী। কিন্তু দেখেন, আমি যদি বলতাম আমার ভাই যে আমেরিকা থাকে সে এসেছে, তাহলে কোন ভাই এসেছে? যে ভাই আমেরিকা থাকে। এখন আমি যদি বলতাম না, আমার ভাই আসাদুল্লাহ যে আমেরিকা থাকে ও এসেছে, তো আমি যখন বলছি আমার ভাই আসাদুল্লাহ, তখন কি আলাদা করে আর বলা লাগবে যে সে আমেরিকা থাকে? কারণ কোন ভাই সেটা আমি অলরেডি বলে দিয়েছি। তাহলে কোথাও যদি রিলেটিভ ক্লজটা কাউকে স্পেসিফিক করতে ব্যবহৃত হয় তাহলে সেটাকে রেস্ট্রিকটিভ ক্লজ বলে। আর কোথাও যদি এক্সট্রা ইনফরমেশন দেয় যেটা না থাকলেও চলতো, সেটাকে নন রেস্ট্রিকটিভ ক্লজ বলে। ওকে, আই থিঙ্ক আমি বুঝাতে পেরেছি। একটু খেয়াল করেন আবার, আমি যখন বলছি মাই ব্রাদার আসাদুল্লাহ হু লিভস ইন হংকং ইজ অ্যান আর্কিটেক্ট, দেখেন অলরেডি আমার ভাইয়ের নাম আমি বলে দিছি, সো আলাদা করে আমার হংকং বলার দরকার ছিল না। কিন্তু আমি যদি আসাদুল্লাহকে তুলে দিতাম, ধরেন আসাদুল্লাহ এখানে নাই, এটা হুজ হয় কি করে? আই এম এ পার্সন হুম আই নেভার স আর্লিয়ার। হুজ নিয়ে পরে আলাপ হবে, আগে যে জিনিস শিখতেছি এইটাতেই আলাপ করি। দেখেন এখানে আসাদুল্লাহ নাই ধরেন, তাহলে কি হতো? তাহলে এখানে কমা হতো না। মাই ব্রাদার হু লিভস ইন হংকং ইজ অ্যান আর্কিটেক্ট,
তখন এই হংকংটাই হচ্ছে আমার ভাইয়ের আইডেন্টিটি হিসেবে কাজ করছে, যে ভাইটা হংকংয়ে থাকে। কিন্তু আমি যখন আমার ভাইয়ের নাম বলে দিচ্ছি তখন তো আর হংকং বলার দরকার নেই, কারণ আমার অমুক ভাই আমি বলে দিছি অলরেডি। আর ক্লিয়ার? তাহলে যদি ডাব্লিউএস কোশ্চেনটা বা ডাব্লিউএস ওয়ার্ডটা বা রিলেটিভ ক্লজটা এমন কোনো তথ্য দেয় যে তথ্য ওই ব্যক্তি বা বস্তুর পরিচয় শনাক্ত করতে ব্যবহৃত হয়, ওই ব্যক্তির পরিচয় দিয়ে দেয়, তাহলে ওইটা হচ্ছে রেস্ট্রিকটিভ ক্লজ। আর যদি রিলেটিভ ক্লজ অতিরিক্ত তথ্য প্রদান করতে ব্যবহৃত হয়, যেটা বাদ দিলেও কোনো অসুবিধা হতো না, সেটাকে নন রেস্ট্রিকটিভ ক্লজ বলে। এবং নন রেস্ট্রিকটিভ ক্লজের দুই পাশে কমা দিতে হয়। আমরা আরেকটু খেয়াল করি। গ্রেস ওয়ার্কস ফর এ কোম্পানি হুইচ মেক্স ফার্নিচার। দেখেন তাহলে কোন কোম্পানিতে কাজ করে, সেই কোম্পানির পরিচয় শনাক্ত করছে, ফার্নিচার মেকিং কোম্পানি, রাইট? সো এখানে কিন্তু আমার কোনো কমার দরকার নেই। লাইক দেখেন, আনা টোল্ড মি অ্যাবাউট হার নিউ জব হুইচ শি ইজ এনজয়িং আ লট। দেখেন হুইচ শি ইজ এনজয়িং আ লট, এটা কি জব সম্পর্কে কিছু বলে? জবের কোনো পরিচয় দেয়? কোন জব? আচ্ছা, আনা টোল্ড মি অ্যাবাউট হার নিউ জব হুইচ ইজ আ প্রফেসরশিপ অর হুইচ ইজ টিচিং। তাহলে কি হতো? এই জবটা কি সেটাকে আইডেন্টিফাই করছে, রাইট? সেক্ষেত্রে কিন্তু কমা ব্যবহার করা লাগতো না। সেটা হচ্ছে কি হয়ে যেত? রেস্ট্রিকটিভ ক্লজ হয়ে যেত, কারণ আমরা জব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেই নাই, রাদার আমরা জবটাকে আইডেন্টিফাই করেছি। দেখেন, উই স্টেড অ্যাট দ্য হোটেল। কোন হোটেল? দ্যাট ইউ রিকমেন্ডেড। তাহলে এই দেখেন হোটেলটাকে আইডেন্টিফাই করেছে। কোন হোটেল? দ্যাট ইউ রিকমেন্ডেড। সো ইউ রিকমেন্ডেড, এটা হচ্ছে রেস্ট্রিকটিভ ক্লজ। দেখেন কিন্তু আমরা যদি হোটেলের নাম বলে দিই, উই স্টেড অ্যাট দ্য হোটেল শেরাটন, দেখেন হোটেলের নাম বলে ফেলছি অলরেডি। ওকে, হুইচ আ ফ্রেন্ড অফ আওয়ার্স রিকমেন্ডেড। দেখেন এখানে হুইসের আগে আমরা কি ব্যবহার করেছি একটু খেয়াল করেন, একটু বড় করে খেয়াল করেন কি ব্যবহার করেছি। এই কমা কিন্তু মারাত্মক কমা আর কি, ইদানিং পরীক্ষাতে আসা শুরু করছে। এটাকে বলে নন রেস্ট্রিকটিভ কমা, অর্থাৎ নন রেস্ট্রিকটিভের চিহ্ন। এরপরে যে ক্লজটা আছে সেটা অপ্রয়োজনীয় ক্লজ। অপ্রয়োজনীয় মানে না পড়লেও চলবে। বুঝতে পেরেছি? তাহলে আমরা যদি শেরাটনটাকে তুলে দেই, উই স্টেড অ্যাট দ্য হোটেল হুইচ আ ফ্রেন্ড অফ আওয়ার্স রিকমেন্ডেড, তখন কিন্তু কমাটা বসবে না, কারণ তখন আমরা অলরেডি আইডেন্টিফাই করি না, রাদার এই পরের বাক্যটাই কোন হোটেলের কথা বলছি সেটা বোঝাচ্ছে। কিন্তু এখানে অলরেডি শেরাটন বলে দেওয়ার কারণে আমার এখানে ড্যাংলিং মডিফায়ার কোত্থেকে আসতেছে, কোত্থেকে কি আলাপ হলো বুঝলাম না। আই এম নট টকিং অ্যাবাউট এনি মডিফায়ার হিয়ার এক্সেপ্ট অ্যাডজেক্টিভ ক্লজেস, রেস্ট্রিকটিভ ক্লজেস। সো আমরা রেস্ট্রিকটিভ নন রেস্ট্রিকটিভ নিয়ে আলাপ করছি, সো আমরা এটাতে থাকাই ভালো, রাইট? আমি কি বোঝাতে পেরেছি? একটু কঠিন লাগতে পারে কিন্তু খুবই সহজ কিন্তু। এখন এখানে একটা কথা আছে, বলেন তো কথাটা কি? এত সময় আপনারা একটু খেয়াল করবেন, এখানে আমরা হু ব্যবহার করেছি, তাই না? এখানে আমরা হুইজ ব্যবহার করেছি। এইবার এই যে গ্রেস ওয়ার্কস ফর এ কোম্পানি হুইজ অবলিগের পরে আমরা কি ব্যবহার করেছি? দ্যাট ব্যবহার করেছি। তার মানে হচ্ছে দ্যাট হচ্ছে অনলি রেস্ট্রিকটিভ ক্লজে ব্যবহার করা যায়। আমরা যদি দ্যাট ব্যক্তি বা বস্তু উভয়ের ক্ষেত্রে ব্যবহার করতে চাই, অবশ্যই সেই ক্লজটা হইতে হবে রেস্ট্রিকটিভ ক্লজ। নন রেস্ট্রিকটিভ ক্লজে কখনোই দ্যাট বসে না। তার মানে কোথাও যদি দ্যাট থাকে এটা বুঝতে হবে এটা রেস্ট্রিকটিভ ক্লজ। কত সহজ, তাই না? পরীক্ষা ধরেন পড়লো এটা রেস্ট্রিকটিভ নাকি নন রেস্ট্রিকটিভ, যদি দেখেন দ্যাট আছে তাহলে বুঝতে হবে এটা অবশ্যই রেস্ট্রিকটিভ, কারণ দ্যাট একমাত্র রেস্ট্রিকটিভ ক্লজে ব্যবহৃত হতে পারে। রেস্ট্রিকটিভ ক্লজে ব্যক্তি বা বস্তু উভয়ের ক্ষেত্রেই দ্যাট ব্যবহার করা যেতে পারে।
যেতে পারে মানে কি আপনি চাইলে করবেন, আর না চাইলে তো হুইজ দিয়ে কাজ চালাইতেই পারেন। মূল মূল নিয়ম কি? হু এবং হুইজ ব্যবহার করা। মূল নিয়ম কি? হু এবং হুইজ ব্যবহার করা। এখন আপনি চাইলে দ্যাট ব্যবহার করতে পারেন, সেটা কখন পারবেন? ইফ দ্য ক্লজ ইজ রেস্ট্রিকটিভ ক্লজ। নন রেস্ট্রিকটিভ ক্লজে কখনোই দ্যাট ব্যবহার করা যাবে না। যদি করেন তাহলে বাক্য ভুল হয়ে যাবে। ওরে বাবা, কত প্যাচাল, তাই না? জটিল আর জটিল। কিন্তু জটিলের কিছু নাই, বুঝে ফেললে আজীবন মনে থাকবে যে আরে ব্যাপারটা কত সুন্দর, তাই না? একজন বলতেছিল হুইস অ্যান্ড দ্যাট এর পার্থক্য কি। আশা করি বুঝতে পেরেছেন যে হুইস অ্যান্ড দ্যাট পার্থক্য হচ্ছে যে হুইস নন রেস্ট্রিকটিভ রেস্ট্রিকটিভ উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু দ্যাট একমাত্র রেস্ট্রিকটিভ ক্লজে ব্যবহৃত হবে। এই জন্য দ্যাটের ক্ষেত্রে দেখেন এখানে আমরা দ্যাট ব্যবহার করেছি যেগুলো হচ্ছে রেস্ট্রিকটিভ ক্লজ সেগুলোতে, কিন্তু যেগুলো নন রেস্ট্রিকটিভ একটাতে দ্যাট নাই। ওকে, তাহলে দেখেন দ্য ওম্যান হু লিভস নেক্সট ডোর টু মি টেলস হুইজ ওম্যান। কোন ওম্যান? A company that makes furniture tells us what kind of company. The hotel that you recommended tells us which hotel. We do not use comma with these clauses. ঠিক আছে? We know a lot of people who live in London. তাহলে আমরা কোন পিপলকে জানি? হু লিভ ইন লন্ডন। এখানে আমার কোনো কমা বসানোর দরকার নেই। বাট ইন দিস এক্সাম্পল আমরা কি পেয়েছি? We already know which things or person is meant. In these examples, the relative clauses do not tell you which person or thing the speaker means. অর্থাৎ আমাদের কোনো রকম আহ, কারোর আইডেন্টিটি নির্ধারিত করছে না এই ক্লজগুলো। রাদার দে আর গিভিং, দে আর প্রোভাইডিং এক্সট্রা ইনফরমেশন। The relative clauses in these sentences give us extra information about the person or thing. We use commas with these clauses. এই ক্লজের ক্ষেত্রে আমরা উভয় পাশে কমা ব্যবহার করি। সো মাই ব্রাদার বেন অর মাই ব্রাদার আসাদুল্লাহ হু লিভস ইন হংকং ইজ অ্যান আর্কিটেক্ট। দেখেন আমরা দুই পাশে কি করেছি? কমা ব্যবহার করেছি। কিন্তু যদি বেন না থাকতো তাহলে কি হতো? কমা কিন্তু ব্যবহৃত হতো না। মাই ব্রাদার হু লিভস ইন হংকং ইজ অ্যান আর্কিটেক্ট, তখন কোনো কমা দরকার ছিল না। ঠিক আছে, নিচে আবার এটাকে আলাদা করে ব্যাখ্যা করে আমরা বাংলায় দিয়ে দিয়েছি যে রেস্ট্রিকটিভ এবং নন রেস্ট্রিকটিভ ক্লজ কাকে বলে এবং কোথায় ব্যবহৃত হয়। হুজ প্রোনাউনটি সাধারণত মালিকানা অর্থে ব্যবহৃত হয়, সিঙ্গুলার হয় তবে এস হবে। আচ্ছা, এটা হচ্ছে যে মানে আমরা কিভাবে এস বাই এস ব্যবহার করতে পারি সেটার একটা নিয়ম। সাধারণত আমরা যে কোনো নাউনকে পজিটিভ করতে হলে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি, রাইট? কি ব্যবহার করি? অ্যাপোস্ট্রফি এস। এবং মনে রাখতে হবে যে অনেক কলেজের জায়গায় ভুল থাকে, যেমন ইডেন গার্লস কলেজ কথাটা কিন্তু সঠিক নয়, ইডেন ওমেন কলেজ হওয়ার কথা। গার্লস থাকে যদি তারা আন্ডার 18 হয়। আই মিন ইফ ইট ইজ হাই স্কুল দেন ইট ইজ অ্যাকচুয়ালি গার্লস স্কুল হওয়ার কথা, হ্যাঁ, কিন্তু ওমেন কলেজ হয়। কলেজের ক্ষেত্রে গার্লস লেখা হয় না, কিন্তু বাংলাদেশে অনেকেই লেখে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কথা হচ্ছে যদি কোনো সিঙ্গুলার নাউনকে আমরা পজেসিভে রূপান্তর করতে চাই, অবশ্যই কলেজে 18-র নিচে অনেকে পড়ে, যেমন আমি যখন পড়তাম তখন আমার বয়স 18 হয় নাই। আমি হচ্ছে 18-র জন্য বিবাহ করতে পারি নাই। ফার্স্ট ইয়ারে থাকতে এক মেয়ের ভালো লাগতো, কিন্তু তখন আমার বয়স 18 হয় নাই, ইউনিভার্সিটি যখন পড়তাম। কি একটা দুঃখজনক বিষয়, তাই না? নাহলে একদিন তো এটা হয়েই যাইতো, সানডে মানটা ক্লোজ হয়ে যাইতো। কিন্তু বহু কষ্টে 18 হলো না। ততদিনে সে বিসিএস ক্যাডার বিয়ে করে ফেলেছে। আহা, এখন আমাকে মন্ত্রী হইতে হবে, তাই না? ও হ্যাঁ, আমার 21 হয় নাই তখন, রাইট। বললাম কলেজে আমার 18 ছিল না, তো এই জন্য 21 হয় নাই। তো এটা অনেক জটিল প্রসেস, রাইট। তো আমরা এটা নিয়ে কথা বলছিলাম, যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি। যেমন শামিম হবে কি? শামিমস, রাইট? সাইফুডস, এই যে
শাফিনস। সো এগুলো সব কোচিং এর নাম। অ্যাপোস্ট্রফি এস। কিন্তু যদি অলরেডি তারা প্লুরাল থাকে, অর্থাৎ শেষে যদি এস থাকে, তাহলে সেক্ষেত্রে জাস্ট অ্যাপোস্ট্রফি চিহ্নটা ব্যবহার করলেই প্লুরাল হয়ে যাবে, এই পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে? অ্যাপোস্ট্রফি ব্যবহার করলেই পজিটিভ হয়ে যাবে কখন? যদি শেষে এস থাকে, যেমন গার্লস। দেখবেন এটা অলরেডি প্লুরাল, রাইট? সো এর জন্য গার্লস আরেকটা করে এস দেওয়ার দরকার নেই, রাদার এখানে একটা অ্যাপোস্ট্রফি চিহ্ন দিলেই এটা পজিটিভ হয়ে যাবে, গার্লস স্কুল। তো এই পজিটিভের জন্য যে রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করা হয়, রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে হুজ। আমরা একটু দেখি। দ্য বোর্ড ওয়াজ কম্পোজড অফ সিটিজেন্স। ঠিক আছে? দ্য সিটিজেন্স ডেডিকেশন ওয়াজ এভিডেন্ট। তাহলে আমরা যে দ্বিতীয় নাউনটা পেয়েছি, এটার শেষে কি আছে? অ্যাপোস্ট্রফি আছে, রাইট? এবং আমরা প্রথম যেটা পেয়েছি এটাতে কিন্তু অ্যাপোস্ট্রফি নেই, কিন্তু দুইটা আবার একই নাউন, অফ সিটিজেন্স অ্যান্ড দ্য সিটিজেন্স। তাহলে আমরা যে নাউনটা রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে যে নাউনটা আমরা তুলে দিব, ওই নাউনটা যদি পজিটিভ ফর্মে থাকে, তাহলে ওই নাউনটা যদি পজিটিভ ফর্মে থাকে তাহলে কি বসবে? হুজ বসবে। দ্য বোর্ড ইজ কম্পোজড অফ সিটিজেন্স হুজ ডেডিকেশন ওয়াজ এভিডেন্ট, কারণ এখানে আমরা দ্বিতীয় যেটা পেয়েছি সেটাতে অ্যাপোস্ট্রফি আছে। দ্য সিটিজেন্স ডেডিকেশন, কাদের ডেডিকেশন? সিটিজেন্স। সো আমরা যে নাউনটাকে তুলে দিচ্ছি ওই নাউনটা যদি পজিটিভ ফর্মে থাকে তাহলে হুজ বসবে। বুঝতে পেরেছি? ওকে, ডান। আগামী দিনে এই পর্যন্তই পড়া থাকবে। অনেক কঠিন বিষয় পড়ে গেছি, এরপরে আরো একটা আছে রিলেটিভ প্রোনাউনের, হোয়াট। সো আমরা আগামী দিনে এগুলো সব শেষ করে ফেলবো, নতুন যেগুলো আছে। এবং যারা হুএভার, হুজ এভার, হুমসো এভার খুঁজতেছেন সবই এটাতে আছে। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে শিখবো, না হলে এগুলো জটিল লাগবে। বাকি যে প্রোনাউনগুলো আছে এগুলো আমরা শিখবো, চাপ নাই। পিডিএফটা আমরা দিয়ে দিচ্ছি এখনই। পিডিএফ এ দুই একটা স্পেলিং মিস্টেক আছে, এগুলো আমরা আমাদের বই আসলে ঠিক করে দিব। আমরা অলরেডি এডিট করছি, কিন্তু সেটা হ্যান্ড এডিট করছি। সো এই শিটে এডিট হয় নাই, এবং আমি এটার ওয়ার্ড ফাইল হারায় ফেলছি, দুঃখজনক হলেও সত্য। যার কারণে আহ আমার নতুন করে লেখা লাগছে এটা। এই মুন্নার মাথায় তো মেয়ে ছাড়া কিছুই কাজ করে না, সারাদিন শুধু মেয়ে 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 করে। বাবা, তোমার নাম্বারটা দিও, আমরা ফোন করে তোমার একটা ব্যবস্থা আমরা নিচ্ছি। শীতকালও যাচ্ছে, তোমার একটা বিয়ে আমরা